করি সবাই ভালো আছো, যে যার স্থানে নিরাপদ আছো। আজকের পাঠে আসি আমরা। গত ক্লাসে আমরা বিলাসী সম্পর্কে পড়েছি, অর্থাৎ ষান্মাসিক পরীক্ষার আগ পর্যন্ত আমরা বিলাসী গল্পের প্রথম দিকের অংশগুলো সম্পর্কে পড়েছিলাম, ওগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যতটুকু পড়েছি তার পরবর্তী অংশটুকু জানবো, অর্থাৎ সেখানে যে নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়ের বিলাসীকে বিয়ে করা এবং বিলাসীর সাথে সাপুড়ে হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা জানবো। মানে মিত্তির বংশের একজন ছেলে কিভাবে সাপুড়ে হয়ে উঠলো এবং তাদের জীবনের পরিণতি কিরকম হলো সেই সম্পর্কে আমরা একটু জানবো। আশা করি এর মধ্যেই তোমরা সবাই বিলাসী গল্পটা পড়েছো এবং আমার মনে হয় এই গল্পটা সত্যি খুবই আনন্দদায়ক একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। মানে এটা পড়ার পরে নিজের ভেতরের অনুভূতিটা অন্যরকম হয়, যে তাদের জীবনটা এমন হলো কেন, বা তাদের জীবনধারাটা এভাবে গেল কেন, এরকম একটা আক্ষেপ সবার ভেতরেই হয়তো কাজ করে, ঠিক না? আসো আমরা গত ক্লাসে যতটুকু পড়েছি সেটা প্রথমে একটু করে দেখি। আমরা প্রথম দিকে পড়েছিলাম যে কিভাবে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা সেই সময়ে পড়াশোনা করছে, কত কষ্ট করে তারা বিদ্যা অর্জন করতে যাচ্ছে, কত ক্রোশ পথ পাড়ি দিয়ে কত কষ্ট করে তারা যাচ্ছে এবং এর ফল হিসাবে তারা কি পাচ্ছে এতটুকু জেনেছি। এবং গল্প কথক অর্থাৎ মেয়েরা, মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, মৃত্যুঞ্জয় তাদের খুব কাছের একজন লোক ছিল, যে হচ্ছে একটা ক্লাস থেকে সে উপরের দিকে উঠতে পারে না, আবার নিচের দিকেও নামতে পারছিল না, এমন একটা অবস্থা। অর্থাৎ তার খুব একটা পড়াশোনা সে করতো না মৃত্যুঞ্জয়। তো এর মধ্যে জেনেছি কিন্তু সব ছেলেমেয়েরাই এসে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা পয়সা নিত, তার কাছ থেকে খাওয়া দাওয়া করতো টাকা পয়সা নিয়ে, তার বাবারা তাদের মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা পয়সা নিত, কিন্তু পরবর্তীতে কেউ সেই কথাটা স্বীকার করতেও রাজি হতো না, কারণ মৃত্যুঞ্জয় হচ্ছে একা থাকতো, তার বাবা মা কেউ নেই, সে কারণে কেউ স্বীকারও করতে চাইতো না। হ্যাঁ, দোষ গুণ মিলিয়ে কেউ, তার একজন জ্ঞাতি খুঁড়ো আছে, সে খুঁড়ো তার নামে বদনাম করতো নানা রকম, আর যে কারণে কেউ রাজি হতো না যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে তারা যে সাহায্য নিয়েছে সেটা স্বীকার করা। এর মধ্যে ন্যাড়া মৃত্যুঞ্জয় অসুস্থ শুনে তাকে দেখতে যায় এবং সেখানে গিয়ে ন্যাড়ার সাথে পরিচয় হয় কার সাথে? আমাদের গল্পের যে নায়িকা বিলাসীর সাথে পরিচয় হয় এবং সেখানে দেখা যায় বিলাসী কিভাবে তার সেবা শুশ্রূষা দিয়ে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলছে। ঠিক আছে, এতটুকু আমরা পড়েছিলাম। এর মধ্যে জেনেছি যে মৃত্যুঞ্জয়ের বিলাসী সেবা শুশ্রূষার সাথে নেরা তার এক আত্মীয়ার সাথে তুলনা করেছে, যার হাজবেন্ড খুব মারা গিয়েছে, অনেক গভীর রাতে মারা যায়, যার কারণে সে তার স্বামী মারা গিয়েছে সেই শোকের চাইতে তার কাছে বড় হয়ে ওঠে একটি মৃতদেহের সাথে সে কিভাবে রাত কাটাবে। ঠিক আছে, সেই অবস্থানে থেকে ওই বন জঙ্গলের মধ্যে বিলাসীর চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, অর্থাৎ বিলাসী ওই বন জঙ্গলে একাকী কিভাবে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলছে সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এরপর আসো, আমি এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, আজকে আমরা সেই অনুধাবন প্রশ্ন অনুসারে আলোচনা করব। ঠিক আছে, পুরো বিস্তারিত করতে গেলে দেখা যাচ্ছে এটা অনেক বেশি সময় চলে যাচ্ছে বা তোমাদেরও বুঝতে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাই আমি আজকে করেছি কি অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখেছি এবং সেই অনুসারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি সবারই বুঝতে সুবিধা হবে। যদি কোনো সমস্যা হয় তারপরেও আমাকে জানাবে, কোনো শব্দ বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে, কোনো বাক্য যদি পড়ার পর তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে জানাবে অবশ্যই। ঠিক আছে, আসো এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোর মাধ্যমে একটু, আমি সিরিয়ালি এখানে লিখেছি, ঠিক আছে, তো বুঝাতেও তোমাদের আশা করি সুবিধা হবে। একটু দেখি প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, সে যে বাঁচিয়ে আছে এই ঠিক। অর্থাৎ দেখো আমরা যেটুকু পড়েছিলাম, ওই যে বললাম যে নেরা তার এক আত্মীয়ার কথা বলছে যে তার স্বামী মারা গিয়েছে এবং সে মৃত লাশের সাথে, স্বামীর মৃত লাশের সাথে সে কিভাবে সারা রাত কাটাবে সেই চিন্তাতে, মানে কি ভয় পেয়ে সে অস্থির হয়ে যাচ্ছিল। এর মধ্যে বিলাসীর কথা আসে যে বিলাসী কিভাবে সেই ভয়কে উপেক্ষা করে সে তার স্বামীকে সুস্থ করে তুলছে। স্বামী কখনো হয়নি, মানে একজন রোগীকে কিভাবে সুস্থ করে তুলছে সেই গল্প এখানে বলা হয়েছে।
এর মধ্যে দেখো এই কথাটা কিভাবে আসছে, সে যে বাঁচিয়ে আছে এইটি, অর্থাৎ অনেকদিন হয়ে গেছে যে ন্যাড়া মৃত্যুঞ্জয়কে আর দেখতে যায়নি বা তার কোনো খবরও সে নেয়নি। কারণ সেই সময় মানে এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা যে এরকম একজন অসুস্থ মানুষকে দেখে আসলো বা মৃতপ্রায় একজন রোগীকে সে দেখে আসলো, এর মধ্যে আর কোনো খবর নেই। কারণ সে দেখা করতে গিয়েছিল কিন্তু রাতের অন্ধকারে, মানে যখন সন্ধ্যার পরে করে সে মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল ন্যাড়া। কারণ গ্রামের লোকজন জানতে পারলে যেহেতু সমস্যা হবে, তাই সে কি একটু অন্ধকারে গিয়েছিল। ঠিক আছে, তো এখন কেউ যদি জানে আবার বারবার দেখতে গেলে বা খবর নিতে গেলে, তাহলে গ্রামের মধ্যে আবার কি ওকে নিয়েও আলোচনা সমালোচনা হবে। তাই সে ভয়েও আর বেশ কিছুদিন মৃত্যুঞ্জয়ের খবর নিতে যায়নি। তাই সে বলছে যে সে যে বাঁচিয়ে আছে এটি, অর্থাৎ মৃত্যুর খবর যেহেতু পায়নি, অর্থাৎ সে কি আছে, বেঁচে অবশ্যই আছে। এই জায়গায় একটু করে বলছি আমি, সে কি লিখেছে এখানে একটু করে দেখো। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। তাহলে এই জায়গায় একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে জ্ঞানমূলকের প্রশ্ন হিসাবেও আসে। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়ে আছে, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবে এই কেমন কথা। অর্থাৎ যারা গ্রাম অঞ্চলে যায়নি বা রেলগাড়ির জানলা দিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র উপভোগ করেছে, তারাই অন্তত বুঝতে পারে, তারা হয়তো বলবে যে এটা কেমন কথা যে এত অসুস্থ একজন মানুষকে দেখে আসলো, তারা কোনো খবর নেয়নি। ওই যে আমি বললাম যে সে তার সমালোচনা হবে, আলোচনা হবে এটা নিয়ে, তার ভয়ে সে আর কি মৃত্যুঞ্জয়ের কোনো খবর নিতে যায়নি। তো তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়ে আছে এই যে, মানে যেহেতু তার মৃত্যুর খবর পাওয়া যায়নি, সে মারা গেছে সেই খবর পায়নি, সেহেতু সে বেঁচে আছে এটাই সে নিশ্চিত হয়ে বলছে। এটা কে বলছে? ন্যাড়া বলছে। এরপর 2 নাম্বার কি দেখো, গ্রামটা এবার রসাতলে গেল। হ্যাঁ, আমি এগুলো অনুধাবনের প্রশ্ন হিসাবে দিয়েছি, তাই এখানে ব্যাখ্যা করো, আলোচনা করো, বুঝিয়ে দিই, এভাবে আসবে, তাই সবগুলোতে ব্যাখ্যা করো দিয়ে দিয়েছে। এরপর কি বলছে, গ্রামটা এবার রসাতলে গেল। হ্যাঁ, দেখো এই কথাটা বলেছে মৃত্যুঞ্জয়ের যে খুড়া আছে, জ্ঞাতি খুড়া আছে, সেই বলেছে এই কথাটি। কেন, কোন প্রসঙ্গে বলেছে সেটা আমরা একটু বইয়ের মধ্যে দেখি। এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাল করিয়া বেড়াইতেছে যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। রসাতলে মানে হচ্ছে উচ্ছন্নে গেল, এরকম অর্থে। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর রইল না। নালতের মৃত্যু, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের বংশ পরিচয়। ঠিক আছে, মৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুর বংশের ছেলে। এটা মনে রাখার চেষ্টা করবে, অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে জ্ঞানমূলকের প্রশ্নের জন্য আসে। তার মৃত্যুঞ্জয়ের বংশের পরিচয় হচ্ছে কি নালতের মৃত্যু। এখন পুরো বলছে নালতের মৃত্যুর বংশের একজন লোক হিসাবে সে আর কারো কাছে মুখ দেখাবার জো নেই বা অবস্থানে, জো মানে হচ্ছে অবস্থানে। কারণ হচ্ছে কি মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে। এখানে আছে দেখো, অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে যে অকালে পেকে যায়, তাকে অকাল কুষ্মাণ্ড বলে। সাপুরের মেয়ে নিকা করেছে, নিকা শব্দের অর্থ হচ্ছে কি বিয়ে করেছে। শুধু নিকা নয়, তাও না হয় চুলাই যা, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। ভাত খাওয়া, সেই সময়ে একজন নিচু জাতের লোক হয়ে লোকের হাতের ভাত খেয়েছে মৃত্যুঞ্জয়, অর্থাৎ বিলাসীরা হচ্ছে সাপুরে। হ্যাঁ, তাদের হাতের ভাত খেয়েছে কে? মৃত্যুঞ্জয়। তার একটা বংশ আছে, পরিচয় আছে, সে সাপুরে বংশে একটা মেয়েকে বিয়ে করে তার হাতে ভাত খাচ্ছে, মানে এর বিরাট বড় এক ব্যাপার। হ্যাঁ, মানে এটা সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছেন। তখনকার সমাজ ব্যবস্থায় আসলে এরকমই ছিল। আমরা গল্প করতে করতে যখন একটু পরের দিকে আসবো, তখন বুঝতে পারবে যে সবকিছু খাওয়া যাবে, সবকিছুই করা যাবে, কিন্তু ওই যে ভাত খেলো কেন ভাত খেয়েছে বা কেন ভাত খাচ্ছে, সেটাই মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এর পরেরটা দেখো, কলি কি সত্যই উল্টাইতে বসিল। কলি কি সত্য উল্টাইতে বসিল মানে হচ্ছে কি কলিযুগ চলে আসে, যেখানে সবকিছুই উল্টো ঘটা শুরু হবে। হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা সবকিছুই ব্যতিক্রম হয়ে যাবে, এটাকে কলিযুগ বলছে। কলিযুগ কি সত্যি উল্টাইতে বসিল? এখানে একটু দেখো,
তখন ছেলেগুলো সকলের মুখে ওই এক কথা, এই কি এই হইল কি, বলে কি সত্যই উল্টাইতে বসিল। মানে ওই যে বললাম মৃত্যুঞ্জয় বিয়ে করেছে বিলাসীকে, এবং সেটা অনেক বড় একটা অপরাধ। তার থেকেও বড় অপরাধ হয়ে গেছে সে বিলাসীর হাতে রান্না করা ভাত খাচ্ছে। এরপর দেখো আবার কি বলছে, 4 নাম্বার, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো, এটা হচ্ছে বিলাসীর কথা। মানে বিলাসী বলছে বাবা আমাকে, মানে বিলাসীর বাবা বাবুর সাথে, বাবু মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে নিকা দিয়েছে, বিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই ঘটনা শোনার পরে ওরা কি করলো, গ্রামের কয়েকজন লোকজন নিয়ে, হ্যাঁ, তারা বিলাসীর যখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে আছে সেহেতু তারা মৃত্যুঞ্জয়ের বাড়িতে হামলা করলো। এবং এমন সময় গেল একেবারে সন্ধ্যার সময়, ঠিক আছে, গিয়ে সেখানে ওরা করলো কি, প্রথমে মৃত্যুঞ্জয়ের ঘরের শিকলটা বন্ধ করলো, আটকে দিল, ঠিক আছে, যাতে মৃত্যুঞ্জয় ঘর থেকে বের হতে না পারে বা বিলাসীকে কোনোভাবে রক্ষা করতে না পারে। তারা যেহেতু আক্রমণ করতে গিয়েছে বা তারা কিছু একটা ঘটনা ঘটাবে সেখানে, তো মৃত্যুঞ্জয় যাতে কোনো কিছু বাধা দিতে না পারে সেজন্য আগে থেকে পুরো কি করলো, বুদ্ধি করে মৃত্যুঞ্জয়ের ঘরে শিকলটা দিয়ে দিল। এরপর পুরো বিলাসীকে যাচ্ছে তাই বলে বকাবাজি করলো। মানে বকাবাজি করলো এমন ভাবে যে কোনো ভাইপোর বউকে এভাবে বকাবাজি করতে পারে না। সম্ভাষণ শব্দ আছে ওখানে, তোমরা দেখবে। সম্ভাষণ শব্দের অর্থ হচ্ছে গালিগালাজ করা, ঠিক আছে। এমন ভাবে গালিগালাজ করলো যে কোনো ভাইপোর বউকে কেউ এভাবে গালিগালাজ করতে পারে না, ঠিক আছে। তো এমন সময় বিলাসী বলে উঠলো যে তার বাবা তাকে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছে। মানে সে একটু কিছুটা হলেও প্রতিবাদ করার চেষ্টা করে দেখলো, যে কারণ সে দেখছে অনেকগুলো লোক, সে একজন অসহায় মহিলা, তার পক্ষে তো অসহায় মেয়ের পক্ষে তো আর মহিলা না, সরি মেয়ে হবে, সে অসহায় মেয়ের পক্ষে তো আর অতগুলো লোকের সাথে পেরে ওঠা সম্ভব না। তাই সে তার যতটুকু সম্বল আছে বা যতটুকু শক্তি আছে সেটুকু দিয়ে সে বলার চেষ্টা করলো বা বোঝানোর চেষ্টা করলো যে তাকে তার বাবা বিয়ে দিয়ে গেছে, অর্থাৎ সে তার স্বামীর সাথে আছে, সেটাই সে বোঝানোর চেষ্টা করলো। এরপর দেখো কি বলছে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। এটা কি দেখো, এটা কি বলছে, এটা আরেকটু পরে আসছে যে তারা যখন বিলাসীকে খুব নির্যাতন করছে, তারা কেউ তার চুল টেনে দিচ্ছে, কেউ হাতে পায়ে আঘাত করছে, এবং যে যেভাবে পাচ্ছে তাকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। তো তখন সে একেবারে কি নিশ্চুপভাবে সবকিছু সহ্য করে যাচ্ছে, কারণ এই অত্যাচারের প্রতিবাদ করার মতো সাহস ক্ষমতা কোনো কিছুই বিলাসীর সেই সময় ছিল না। সেজন্য সে সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। কিন্তু তারপরেও, হ্যাঁ, এখানে একটু করে লিখেছে দেখো, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতির স্বচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এটা হচ্ছে মানে লেখক একটু ব্যঙ্গ করে বলছে, মানে পাশ্চাত্য দেশের মধ্যে নিয়ম আছে যে যে দুর্বল বা যে নারীরা হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষ, তাদের উপর আক্রমণ করতে নেই বা তাদেরকে আঘাত করতে নেই। কিন্তু আমাদের সেই সময়কার গ্রামাঞ্চলে প্রচলন ছিল যে দুর্বল তাকে সবচেয়ে বেশি আঘাত করতে হবে, এবং তাই সবাই মিলে সেই সময় করেছে কি, বিলাসীকে মারতে গিয়েছে বা আঘাত করতে গিয়েছে, ঠিক আছে। এর মধ্যে আবার দেখো বিলাসী বলছে কি, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। তারা যখন টানা হেঁচড়া করে বিলাসীকে গ্রাম থেকে বের করে দিচ্ছিল, তার বাড়ি থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছিল, তখন বিলাসীর মধ্যে সে দায়িত্ববোধ, সে কর্তব্যবোধের চেতনাটা আমরা এখানে দেখতে পাই। মানে তাকে মারছে, সবাই ধরে গালিগালাজ করছে, টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে, তখনও সে বলছে কি, দেখো এখানে আছে একটু করে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। ওই যে দায়িত্ববোধ তার ভিতরে আছে, একজন সাপুরে মেয়ে হলেও তার মধ্যে যে কর্তব্যবোধ, যে দায়িত্ববোধ, সেটা এই কথাটার মধ্যে ফুটে উঠেছে। সে তার স্বামী রোগা অবস্থায় পড়ে আছে, তার অবস্থা ভালো না, শারীরিক অবস্থা, সে সারা রাত খেতে না পারলে তার শারীরিক অবস্থার ক্ষতি হবে বা তার সমস্যা হবে। সেজন্য বলছে যে সেই রুটিগুলো বানিয়েছে সেগুলো অন্তত ঘরে রেখে আসার মতো সুযোগ তাকে দিক, না হলে শিয়াল পুকুরে সেই রুটিগুলো খেয়ে চলে যাবে, তার স্বামী সারা রাত অভুক্ত থাকবে, যাতে তার শরীরের সমস্যা হবে বা ক্ষতি হবে।
সেজন্য বলছি কি রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। ঠিক আছে, এরপর কি আছে দেখো, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। এটা হচ্ছে গল্প কথক অর্থাৎ ভেড়ার কথা, যে দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য তারা কি করছে, বিলাসীকে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দিচ্ছে। তো এই যে বের করে দেওয়া, নেড়ার ভেতরে কিন্তু খারাপ লাগা কাজ করলেও সে তখন কিছুই করার ক্ষমতা নেই, কারণ সেও তাদের সাথে, ওই গ্রামবাসীর সাথে যুক্ত হয়ে এই কাজগুলো করছে। এবং নেড়া বারবারই বলছে, মানে এই কাজের জন্য সে এখনো লজ্জা বোধ হয়, তার এখনো তার লজ্জা লাগে, কিন্তু সেই সময় মাথায় কাজ করেছে কি যে আমরা দেশের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য এই কাজটা করছি, তাই সে সবার সাথে বিলাসীকে গ্রাম থেকে তাড়ানোর সময় সঙ্গে ছিল। এই জন্য বলছে স্বদেশের মঙ্গলের জন্য, হ্যাঁ, সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। অর্থাৎ বিলাসীকে যে টেনে হিসেবে বের করে দিচ্ছে, অর্থাৎ মনে করছে কি এর মাধ্যমে স্বদেশের বা দেশের বা ওদের গ্রামের কি হবে, মঙ্গল হবে। এরপর দেখো কি বলছে, ভাত খাওয়া যে অন্ন পাপ। এই যে আমি একটু আগে বললাম যে বিলাসীকে বিয়ে করেছে মৃত্যুঞ্জয়, সেটা যতটুকু অপরাধ হয়েছে তার থেকেও ঢের গুণ বেশি অপরাধ হয়েছে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খাচ্ছে। হ্যাঁ, এখানে একটু আছে, আমি একটু কি আছে একটু আমি পড়ি। আর কায়েতের ছেলে, মানে কায়েস্তের ছেলে হয়ে সাপুরে পেয়ে নিকা, এটা একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, মানে কাল হয়ে দাঁড়ালো কি ভাত খেয়ে। যে বিয়ে করেছে সেটাও কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু ভাত খেলো কেন? হোক না সে 2.5 মাসের রুটি, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্ন পাপ। এখানে আমি কি বলছি, একটু আগে বলেছি যে লেখক কিছু কিছু জায়গায় একটু ব্যঙ্গ করে কথা বলার চেষ্টা করছে। তো এই জায়গায়ও একটু এরকম করে বলেছে যে হোক সে 2.5 মাসের রোগী, হোক সে মৃত্যু পথযাত্রী, হোক সে উঁচু বংশের ছেলে, করলো সে নিকা, একটা কি নিচু জাতের মেয়েকে বা সাপুরের মেয়েকে, সে খাক না অনেক কিছুই, সন্দেশ খাক, লুচি খাক, পাঁঠার মাংস খাক, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো কোথায়, ওই ভাত খাওয়াতে, মানে ভাত খেয়েছে কেন, সেটা একটা বড় অপরাধ করে ফেলেছে। এই জন্য বলছি কি ভাত খাওয়া যে কি পাপ, অন্ন পাপ হয়েছে, মানে বিলাসীর হাতে রান্না করা ভাত খাওয়াতে মৃত্যুঞ্জয়ের কি পাপ হয়েছে, অন্ন পাপ হয়েছে। এরপর কি আছে, দেবী বীণাপাণির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। এই কথাটা কেন বলছে দেখো, যে তারা তো অনেক কষ্ট করে বিদ্যা অর্জন করেছে, এগুলো হচ্ছে লেখকের মানে নেড়ার একটু ব্যঙ্গ করে প্রকাশ করা। ঠিক আছে, যে লুচি খেলো সমস্যা নেই, সন্দেশ খেলো সমস্যা নেই, পাঁঠার মাংস খেলো তাও সমস্যা নেই, সমস্যা হয়ে গেছে কোথায়, ভাত খেয়েছে সেখানে। অর্থাৎ সে বোঝাতে চেষ্টা করছে তারা সংকীর্ণ মনের মানুষ নয়, তারা দেবী সরস্বতীর কৃপায় বিদ্যা অর্জন করেছে, অনেক কষ্ট করে সবাই তাই শিক্ষিত হয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে সংকীর্ণতা বলে কোনো কিছুই নেই। কি বলছে দেখো, এখানে মেয়েরা বলছে কি দেখো, 4 ক্রোশ হাঁটা বিদ্যা সেই সব, যেসব ছেলের পেটে, তারা তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। মানে এত কষ্ট করে তারা 4 ক্রোশ পথ পাড়ি দিয়ে বিদ্যা অর্জন করেছে, তো তারা তো একদিন দেশের মাথা হবে। দেবী বীণাপাণির গড়ে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসবে কি করে, মানে তাদের মধ্যে সংকীর্ণ মনা আসবে বা কাজ করবেও বা কিভাবে, মানে তারা অনেক বড় মনের মানুষ যে এত কিছু ছাড় দিচ্ছে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন, এটা অন্য আরেকটা কাহিনী। এটা হচ্ছে কি দেখো, পরের প্যারার মধ্যে আছে প্রাতঃস্মরণীয়, মানে শ্রদ্ধা করে স্মরণ করলে তাকে প্রাতঃস্মরণীয় বলে। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মশাই, এগুলো মনে রাখবে, নামগুলো একটু মনে রাখবে। স্বর্গীয় মুখোপাধ্যায় মশাইয়ের বিধবা পুত্রবধূর মনে বৈরাগ্যের বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসলেন। এখানে একটু বলি, মানে এই পুরো ঘটনাটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে বলছি কি, মুখোপাধ্যায় মশাই তার ছেলের যখন মারা যায়, তার ছেলের বউ কাশী চলে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছুটা মানে একটু ব্যঙ্গ করে লেখক বলার চেষ্টা, নেড়া বলার চেষ্টা করেছে। তো কাশী চলে যাওয়া মানে হচ্ছে কি, বা কাশী যাওয়া মানে যে
উনি সিদ্ধি সাধনা করতে গেছেন বা গয়া কাশী গেছেন তা না, কাশী গিয়েছেন। যেখানে মানুষ ধর্মচর্চা করতে যায় সেই কাশীতে উনি যাননি, উনি একটি খারাপ জায়গায় চলে গিয়েছে। মানে ওনার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা কি করেছে, একটা খারাপ জায়গায়, কাশীর এক খারাপ জায়গায় সে চলে যায়। তো সেখান থেকে অনেক খোঁজাখুঁজি করে তার দেবররা তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। এখন সবাই বলছে যে এই মেয়ে যখন ফিরে এসেছে তার স্বামীর সম্পত্তির ভাগ তাকে দিতে হবে। এখন দেবে কি দেবে না সেটা তো সমাজ নির্ধারণ করবে। এখন না দিলে সেই সব হাতছাড়া হয়ে যাবে, সেজন্য তার দেবর বললো কি কিছু দান দক্ষিণা করা শুরু করলো। ঠিক আছে, এই কথাটা এখানে কিভাবে বলছে দেখো, বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া। বারোয়ারি মানে হচ্ছে কি অনেক লোক, সর্বজনকে মানে সর্ব ধরনের মানুষকে ডেকে এনে, যারা পূজা অর্চনা করে তাদেরকে ডেকে এনে 200 টাকা করে দিল। তারপর হচ্ছে 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা, মানে ভালো টাকা দিল। সদক্ষিণা মানে টাকার দক্ষিণা যে দেয় সেটা ভালো একটা দক্ষিণা দিল, টাকার পরিমাণটা বাড়িয়ে দিল। উত্তর ফলাহার, উত্তর মানে ভালো ফলের ব্যবস্থা করলো। তারপর বলছি কি প্রত্যেক সদা ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য করিয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের মঙ্গল কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? দেখো এই কাজটা করা হয়েছে, মানে এই দান দক্ষিণা, লোকজনকে খাওয়ানো, ব্রাহ্মণ ডেকে এনে দান দক্ষিণা করা, তাদেরকে একটা কাঁসার, সেই সময় কিন্তু কাঁসার জিনিসপত্র থালা বাসন দান করা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তো সে কাঁসার গ্লাস দান করেছে, গ্লাস মানে হচ্ছে গ্লাসের কথা বলছে, গ্লাস দান করেছে, এই অনেক বিশাল ব্যাপার। তো যাওয়ার সময়, খাওয়া দাওয়া করে যাওয়ার সময় দান দক্ষিণা নিয়ে সবাই যাওয়ার সময় ব্রাহ্মণরা বলছে যে এরকম বড়লোক থাকলে গ্রামের মধ্যে এরকম অনুষ্ঠানের আয়োজন করলেই তো হয়। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে একজন মহিলা তার স্বামী মারা গিয়েছে, হ্যাঁ, তো সেই স্বামী মারা যাওয়ার শোকটা যেতে না যেতে সে কি করেছে, কাশী চলে যায় এবং একটা খারাপ জায়গায় গিয়ে সে থাকে এবং সেখান থেকে তাকে খোঁজ খবর নিয়ে তাকে খুঁজে নিয়ে আসা হয় এবং সে মহিলাকে সম্পত্তি পাওয়ার লোভে দান দক্ষিণা করে সমাজে মুখ বন্ধ করে রাখা হয়েছে। এখন এখানে হচ্ছে ওরা বিয়ে করেছে, শুধু ওদের তফাৎটা হচ্ছে ওরা উঁচু জাত আর নিচু জাত নিয়ে, ওরা কোনো খারাপ কাজ করছে না, হ্যাঁ, খারাপ কোনো জায়গায় যাচ্ছে না, ওরা নিজেদের মতো করে নিজেরা থাকছে। কিন্তু সেখানেও গ্রামের মানুষের সমস্যা যে অন্ন পাপ হয়ে যাচ্ছে। এরপর কি আছে দেখো, কে বলিবে এ আমাদের সে মৃত্যুঞ্জয়। এই অংশটা আসি, এই অংশটা হচ্ছে অনেকদিন পরে, এখানে মাঝখানে আমরা কিছু কথা আছে। নেরা সন্ন্যাস ব্রতে চলে যায় এবং কিছুদিন সে সন্ন্যাসীদের সাথে থাকার পরে তার আবার মনোব্রত চেঞ্জ হয়ে যায়, সে আবার চায় কি তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সন্ন্যাসীদের সঙ্গ সে ত্যাগ করে। এবং ফিরে এসে যখন সে গ্রামে চলে আসলো তখন হঠাৎ করে একটা কুঠিরে দাঁড়ে বসিয়া মৃত্যুঞ্জয়, মানে দেখলো কি, হঠাৎ করে দেখলো যে মৃত্যুঞ্জয় একটা দাঁড়ে বসে আছে, তাহার মাথায় গেরুয়া পাগড়ি। এই বিষয়গুলো একটু খেয়াল করবে, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাপুরে হয়ে যাওয়া, অর্থাৎ বিলাসীকে যখন গ্রাম থেকে সবাই মিলে তাড়িয়ে দেয় বা বের করে দেয়, সেই রাতে তারা ওই ঘর ছেড়ে তারা বিলাসীর সাথে কি করে, মৃত্যুঞ্জয় বিলাসীদের বাড়িতে চলে আসে এবং বিলাসীর সাথে জীবন জীবিকা সবকিছুই সে বিলাসীর মতো করে মানিয়ে নেয়। বিলাসীদের সেই সাপুরে জীবনটাকে মৃত্যুঞ্জয় গ্রহণ করে নেয় এবং সাপুরে বেশ ধরে সে থাকতো। তো তার সাপুরে যে বেশটা বা সাপুরে হয়ে ওঠার যে ধরনটা সেখানে এখানে ব্যাখ্যা করছে, সেটাই কি বলছে দেখো, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, মানে তার গলার মধ্যে পুঁথির মালা বা যে তন্ত্রমন্ত্রের যে পুঁথিগুলো আছে সেগুলো পড়ে আছে, মানে ওকে দেখে বোঝার অবস্থা নেই যে এই সে আগের মৃত্যুঞ্জয়। কায়েস্টের ছেলে একটা বছরের মধ্যে জাত দিয়া একেবারে পুরাদস্তু সাপুরে হইয়া গিয়াছে, মানে একেবারে সাপুরে জীবনটাকে সে গ্রহণ করে নিয়েছে, জীবন জীবিকা সবকিছুর মধ্যে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, সুখে যে আছে এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না। অর্থাৎ তারা যে সুখে আছে এটা সে তাদেরকে দেখে বুঝতে পেরেছে, এটা মৃত্যুঞ্জয়কে
বোঝানোর মতো বা বলে দেওয়ার মতো কোনো কিছু, সরি মৃত্যুঞ্জয়কে বলছি, ন্যাড়াকে বোঝানোর মতো কোনো কিছু নেই বা জিজ্ঞেস করার মতো কিছু নেই। অর্থাৎ বিলাসীকে বের করে দেওয়ার পর গ্রাম থেকে বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় বিলাসীদের ওখানে চলে আসে এবং সেখানে সে সাপুড়েদের মতো জীবিকা নির্বাহ করে যায়, সংসার করে সাপুড়েদের সাথে। হ্যাঁ, বিলাসীর সাথে মৃত্যুঞ্জয় থাকে এবং তাদেরকে দেখে যারা বুঝতে পারে যে তারা অনেক বেশি সুখে আছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিবাদ নেই, তারা খুব ভালোই আছে। সেজন্য এখানে বলছে যে কি দেখো, সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়ায় আমি তাহা বুঝিয়েছিলাম। মানে তাদের মুখ দেখে, মুখের হাসি দেখে সেটা কি বোঝা যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বাকি রয়ে গেছে, সেটা একটু দেখো। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। এটা হচ্ছে বিলাসী বলছে ন্যাড়াকে। হ্যাঁ, ওই যে সেই রাতে, যে রাতে বিলাসীকে মার একবারে টেনে হিসড়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই রাতে সবাই মিলে, মানে এখানে বলা যায় যে কি সবাই মিলে বিলাসীকে মারধর করলেও সেই রাতে ন্যাড়া তাদের সেই গ্রামবাসীদের সাথেই ছিল, কিন্তু ন্যাড়া বিলাসীর গায়ে হাত তোলেনি। তার বিবেকে বেঁধেছিল বলে সে হাত তোলেনি এবং সে আটকানোর চেষ্টা করেছিল বিলাসীকে বাঁচানোর জন্য। এজন্য বিলাসী তাকে বলে যে কি আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। এটা এখানে কিভাবে আছে দেখো, আমি বলছি। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল। মানে বিলাসী ন্যাড়াকে দেখে খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। মানে ওই রাত্রিরে যখন তারা মৃত্যুঞ্জয়কে শিকল দিয়ে বাইরে থেকে আটকে দিয়েছিল এবং বিলাসীকে প্রচন্ড মারধর করেছিল, টেনে হিসেবে বের করে দিয়েছিল, সেই রাত্রে ন্যাড়া যদি না থাকতো তাহলে বিলাসীকে তারা মেরেই ফেলতো। বিলাসী সেটা কি করছে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আমার না জানি, আমার জন্য না জানি তুমি কত মার তুমি খেয়েছিলে। মানে বিলাসীকে যে মারগুলো মারছিল সেটা দু একটা হয়তো কি ন্যাড়ার গায়েও লেগেছে, সেজন্য বলছি কি আমার জন্য না জানি তুমি কত মার খেয়েছিলে। ঠিক আছে, এরপরে এটা তো বললাম যে তারা সুখে আছে। ঠিক আছে, মানে তাদের মুখ দেখে, তাদের জীবনযাত্রা দেখে বোঝাই যাচ্ছে যে বিলাসী এবং মৃত্যুঞ্জয় এখন অনেক বেশি সুখে আছে। তারপর বলছি কি দেখো, এক ছিল গোবরা সাপ ধরিয়া পোষা। এটা হচ্ছে ন্যাড়ার শখ। ঠিক আছে, ন্যাড়ার দুটো শখ ছিল। একটা শখ হচ্ছে কি দেখো, ছেলেবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। তাহলে ন্যাড়ার শখ ছিল কয়টা? দুটো। একটা ছিল কি, এক ছিল গোবরা সাপ ধরিয়া পোষা। মানে একটা গোবরা সাপ সে ধরবে এবং সেটাকে পুষবে। গোবরা সাপ কিন্তু প্রচন্ড বিষধর একটা সাপ। ঠিক আছে, এটা আমরা সবাই জানি না? তো সেই সাপ ধরিয়া পোষা, এটা হচ্ছে ন্যাড়ার একটা শখ। আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। মানে মন্ত্র সিদ্ধ হওয়া কি, তন্ত্র মন্ত্র সে জানবে, শিখবে, হ্যাঁ, সেগুলোর কাজ করবে, এরকমই। ঠিক আছে, এরপর দেখো অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে। ঠিক আছে, এটা আসছে আরেকটু পরে। এখানে দেখো মন্ত্রটা কি জানেন, তার শেষটা আমার মনে আছে। মানে ও ন্যাড়া মৃত্যুঞ্জয়দের সাথে থেকে, মৃত্যুঞ্জয়ের শ্বশুরের কাছ থেকে মৃত্যুঞ্জয় একটা মন্ত্র শিখেছিল। ঠিক আছে, এবং সেটা সে ন্যাড়াকেও শিখেছে। ন্যাড়াকে ওরা অনেক বাধা দিয়েও আটকাতে পারেনি। সে সন্ন্যাস ব্রত ত্যাগ করে এসে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে দেখে তাদের মতোই সাপুরের জীবনটাকে সে বেছে নিতে চায়। এবং বিলাসী মৃত্যুঞ্জয় তাকে অনেক বাধা দিল, সে সেই বাধা মানে না। সে একেবারে কি জেদ ধরে বসেছে কি সে সাপুরেদের জীবনযাত্রার মতো করে নিজেকে মানিয়ে নেবে বা সে সেই জীবিকাটাকেই বেছে নেবে। ওই যে বললাম তারও দুটো শখ ছিল, সেই শখের বসে হলেও সে কি এই সাপুর জীবনে আসলো। এবং অনেক বোঝানো সত্ত্বেও তাকে কি করা গেল না, বোঝানো গেল না। এবং সে একটা মন্ত্র শিখে নিল কাদের কাছ থেকে? মৃত্যুঞ্জয়দের কাছ থেকে। ওরে কেউটে তুই মনসার বাহন। এইসব মন্ত্রের কোনো অর্থ হয় না, এইসবের কোনো ব্যাখ্যা নেই, এটা মন্ত্রটাই এরকম। ঠিক আছে, মনসা দেবী আমার মা, ওলট পালন পাতাল ফোর, ঘোড়ার বিষ তুই নে, তোর বিষ ঘোড়ারে দে, রাজ মণিরাজ কার আজ্ঞা, বিশ্বহরীর আজ্ঞা। ঠিক আছে, এটা হচ্ছে সাপ ধরার, কিভাবে সাপ ধরবে তার একটা মন্ত্র। ইহার মানে যে কি তাহা আমি জানি না,
কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা, দ্রষ্টা মানে যে এই মন্ত্রটা সৃষ্টি করে দিয়েছে বা যিনি এই মন্ত্রটা বানিয়েছিল, রচনা করেছিল, ঋষি ছিলেন, নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তাহার সাক্ষাৎ কখনো পায় নাই। মানে এটা সে কাউকে কখনো একজন আরেকজনের কাছ থেকে মুখের মাধ্যমে শিখেছে, মুখে মুখেই শিখেছে, কিন্তু এর অর্থ কি বা এটা কে রচনা করে গেছে, এটা সৃষ্টিকর্তাকে, সেটা কেউই জানে না। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। মানে এটা হচ্ছে কি, এই মন্ত্রের সত্য মিথ্যা একদিন যাচাই হয়েছিল, মানে এই মন্ত্রটা কি সত্য নাকি মিথ্যা সেটা একদিন যাচাই হয়েছিল, কিন্তু সেটা যাচাই হওয়ার আগ পর্যন্ত সে যখন থেকে শিখেছে, যতদিন সে শিখেছিল মন্ত্রটা, ততদিনে সে প্রসিদ্ধ হয়ে গেছিল, মানে নেড়ার খুব সুনাম হয়ে গিয়েছিল এই সাপ ধরা নিয়ে। সবাই বলা বলি করিতে লাগলো, হ্যাঁ নেড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। পশ্চিমে একটা জায়গার নাম আছে কামাখ্যা, ভারতের এটা। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমনই যোগ হইল। মানে ও এমন অবস্থা যে তন্ত্রমন্ত্র শিখে সে একেবারে কি ভালো একজন সাপুরে ওস্তাদ হয়ে গেছে, এবং এত অল্প বয়সে এত ভালো সাপ ধরা নিয়ে সব জায়গায় তার সুনাম ছড়িয়ে পড়লো, কিন্তু এই মন্ত্র যে কতটা কাজে সেটা তখনো সে জানতো না, বা কতটা কার্যকরী সেটা সে জানতো না। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে জানবো এই মন্ত্রের কার্যকারিতা সম্পর্কে এবং শেষ অংশটুকু কি হলো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই আজকে যে অনুধাবন প্রশ্ন করিয়েছি 14টা, এই অনুধাবন প্রশ্নগুলো তোমরা আমি যেভাবে পড়িয়েছি সিরিয়ালি করে তোমরা ওভাবেই লেখার চেষ্টা করবে, তৈরি করে রাখবে। আমি প্রত্যেকটা সিরিয়ালি লিখেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে, ব্যাখ্যা করার সুবিধার্থে। ঠিক আছে, সবাই না বুঝলে আমাকে আবার কমেন্ট বক্সে জানাবে, এবং আশা করছি সবাই অনুধাবন প্রশ্নগুলো লিখে আমাকে অবশ্যই দেখাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।